হ্যালো গাইজ, গুড মর্নিং। আজকে শিলংয়ের ডে 2, আর আমরা আর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে পড়ব মাওলিংলং ভিলেজের উদ্দেশ্যে। দেন সেখানে রুট ব্রিজ দেখব, দেন যাব ডাউকি নদীতে বোটিং করতে, দেন আরও মাঝখানে মাঝখানে যেখানে যেখানে ঘোরার জায়গা থাকবে সেগুলো তো অবশ্যই দেখাবই। তো চলো গাইজ, আজকে খুব মজা হবে, আর জার্নিটাও আজকে একটু বেশি হবে। তো দেখা যাক, লেটস গো। তো বন্ধুরা, সকাল হয়ে গেছে, আর এই হোটেলের জানলা খুলতেই দেখা গেল পুরো শিলং শহরটি। অসাধারণ দেখাচ্ছে, বৃষ্টি ভেজা, রাত্রে বেশ ভালোই বৃষ্টি হয়েছে। তো আমরা আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়ব। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা বেরিয়ে পড়েছি, আর আজকে আমাদের প্রথম গন্তব্য হলো মাওলিংলং ভিলেজ, যেটাকে বলা হয় এশিয়ার সবথেকে পরিষ্কারতম গ্রাম। তো বেশ একটা মনের মধ্যে এক্সাইটমেন্ট নিয়ে আমরা এগিয়ে চলেছি, মাঠ ঘাট পাহাড় পর্বত সব পেরিয়ে। বৃষ্টি যেন আকাশ থেকে ঝরে পড়ছে অবিরাম। গাড়ির কাছে টুপটাপ বৃষ্টির শব্দ এক অদ্ভুত সুর তুলেছে। জানালার ওপাশে যতদূর চোখ যায়, সবুজ পাহাড় আর ঘন গাছপালা আমাদের পাশ দিয়ে পিছিয়ে যাচ্ছে। মেঘগুলো এতটাই নিচু হয়ে এসেছে যে মনে হচ্ছে পাহাড়ের কোলে ঘেঁষেই ভেসে বেড়াচ্ছে। রাস্তা ভিজে পিচ্ছিল, আর গাড়ির চাকায় অনবরত জল ছিটকে উঠছে। কিন্তু তবুও প্রকৃতির এই প্রতিকূল পরিবেশগুলোকে আমরা উপেক্ষা করে এগিয়ে চলেছি, কারণ আমাদের কাছে সময় সীমিত। আমাদের কাছে এই 3 দিনই ঘোরার সময় আছে। তো আমরা যতই বাধা বিপত্তি আসুক, আমরা ঠিক এগিয়ে যাব। তো আমরা এখন বর্ষার সিজন নয়, তো এখনই এত বৃষ্টি হচ্ছে, তো বর্ষাকালে কী অবস্থা হয় বুঝতে পারছি। তো আপনাদেরকে বর্ষাকালে কখনোই রেকমেন্ড করবো না এখানে আসুন, কারণ সেই সময় একটা ভয় কাজ করবে, একটা ভূমিধসের আশঙ্কা কাজ করবে। তো প্রকৃতির এই রূপ যদিও অসাধারণ, তবুও মনে কোথাও একটা এই অজানা ভয় কাজ করে। তো তাই এই যে ভূমিধস নামার যে আশঙ্কা, প্রত্যেকটা বাঁক যেন একটা অজানা আশঙ্কা নিয়ে আসছে। সত্যি বলতে কি, এই ভয় আর এই সৌন্দর্য দুটো মিলিয়ে যাত্রাটাকে আর অনন্য করে তুলেছে। এই পাহাড়, বৃষ্টি, মেঘ আর এই ঝুঁকির মাঝেও একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা জীবনে একটা অবিস্মরণীয় ঘটনা হয়ে থেকে যাবে। আমরা এখন লিভিং রুট ব্রিজের কাছাকাছি চলে এসেছি। ওই সামনে দিয়ে ট্রেকিং করে উঠতে হবে। এখানে পার্কিং এরিয়া, কিছু দোকান আছে এখানে হ্যান্ডক্রাফটের। দেখতে পাচ্ছেন, একটু ট্রেক করতে হবে। এই যে আমাদের প্রত্যেকটা ট্রেকে একটা করে এরকম বন্ধু পাওয়া যায়। হ্যালো বন্ধু। আমরা এখন লিভিং রুট ব্রিজ দেখতে যাচ্ছি। এই যে ওটা রাস্তাটা, চলো চলো চলো। তো আমরা এখন লিভিং রুট ব্রিজের দিকে ট্রেকিং শুরু করে দিয়েছি। এই সরু রাস্তা ধরে এগিয়ে যেতে হবে, বেশিক্ষণ নয়, 5 থেকে 7 মিনিট ট্রেক করতে হবে। দেখতে পাচ্ছেন, আর একটু এগিয়ে গিয়ে টিকিট কাউন্টার আছে, যেখানে আপনাদেরকে পার পার্সন 50 টাকা করে দিয়ে এই ব্রিজটা দেখতে হবে। সো বন্ধুরা, ফাইনালি আমরা এসে গেছি লিভিং রুট ব্রিজের একদম সামনে। এই যে দেখতে পাচ্ছেন লিভিং রুট ব্রিজ। নর্মালি আমরা ব্রিজ হিসেবে কি শুনি, লোহা কিংবা কাঠের তৈরি ব্রিজ, কিন্তু জীবন্ত ব্রিজ এর সঙ্গে আমি প্রথম সাক্ষাৎ হলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে এই ব্রিজটা এখন পুরো জীবন্ত আছে। এখানে রাবার গাছের শিকড় দিয়ে তৈরি হয়েছে এই ব্রিজ। মেঘালয়ের একটা অবিস্মরণীয়, একটা
আলাদাই লেভেলের মাত্রা এনে দিয়েছে এই লিভিং রুট ব্রিজ। আর এখানে সব থেকে অসাধারণ হলো ডাবল ডেকার ব্রিজ, 2 তলা জুড়ে প্রাকৃতিক সেতু আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে পাহাড়ি ঝর্ণা। সত্যি পৃথিবীর অন্য কোথাও এরকম কিছু নেই। শত শত বছর ধরে পুরনো রাবার গাছের শিকড় জড়িয়ে তৈরি হয়েছে এই সেতু। খাসি উপজাতির মানুষেরা প্রকৃতির সাথে মিলে গড়েছেন এই বিস্ময়। পায়ের নিচে ভিজে শিকড়ের ঠান্ডা ছোঁয়া, চারপাশে সবুজ আর জলের গর্জন, মনে হচ্ছে যেন কোনো প্রাচীন পৃথিবীতে এসে পড়েছে। প্রতিটা পদক্ষেপেই এক নতুন রোমাঞ্চ। বিশ্বাস করুন, এই ভ্রমণ শুধু ভ্রমণ নয়, এটা একটা অভিজ্ঞতা। যদি কখনো মেঘালয় আসেন তো অবশ্যই এই লিভিং রুট ব্রিজ ভ্রমণ করবেন। লিভিং রুট ব্রিজ ক্রস করে আমরা উল্টো দিকে একটু উঠে যাচ্ছি। এখান থেকে আরেকটা স্পটে যাবো। বেসিক্যালি এটা একটা ভিউ পয়েন্ট, দেখতে পাচ্ছেন বাংলাদেশ বর্ডার, খাসমা রিভার, ওয়াটারফল, সানসেট, লিসেন টু রিকো, এই সব কিছু দেখব বা দেখার চেষ্টা করব। এখানে বাঁশের বেত দিয়ে বাস্কেট তৈরি করা হয়েছে যাতে আবর্জনা এর মধ্যে ফেলা হয়। এছাড়া এখানে কিছু বন্য ইনসেক্ট বা পোকা দেখা গেছে, দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা। আর এটা যেহেতু একটা চিরহরিৎ অরণ্য, তাই এখানে এরকম পোকা হামেশাই পেতে পারেন আপনারা। আর একটু উপরে উঠে দেখা যাবে এখানে প্রচুর লেবু গাছ রয়েছে। আর এখানকার মানুষজনরা লেবুগুলোকে ঠিক খায় না, তো দেখলাম যে প্রচুর লেবু নষ্ট হয়ে পড়ে যাচ্ছে। এটা হলো ভিউ পয়েন্টের এন্ট্রির জায়গাটা, যেখানে ঢুকতে গেলে আপনাদেরকে 40 টাকা করে টিকিট কাটতে হবে। কাঠের ব্রিজ, আসো, কাঠের ব্রিজ, সাবধানে আসবে। সাবধানে চলে আসো। বেশ নিচু খাত, সাবধানে আরামসে আসো। হ্যাঁ, 40 টাকা নিল। হ্যাঁ, কিছু দেখা যাচ্ছে না তো, হাফ টাকা ফেরত দিতে বলো। অসাধারণ অন্ধকার ভিউ, কিছু দেখা যাচ্ছে না। বাংলাদেশ দেখতে এলাম। এখানে আমাদের একটা ছোট্ট গাইডের সঙ্গে দেখা হয়ে গেল। তো সেই গাইডের আরও একটা ছোট্ট বন্ধু, যাকে নিয়ে সে খেলে যাচ্ছে। তো এই জিনিসগুলো নিয়ে আমি কখনোই আপনাদেরকে সাজেশন দেব না। স্টে সেফ, কারণ এখানে আশেপাশে হসপিটালও নেই, তো এইসব জিনিসগুলো থেকে দূরে থাকাই ভালো। ভিউ পয়েন্ট দেখতে পার হেড 40 টাকা করে দিয়ে এলাম, কিন্তু দুঃখের বিষয় চারিদিকে শুধু মেঘ আর মেঘ দেখে চলে যেতে হচ্ছে। সূর্যদেব রাগ করেছে, আসছে না এখানে।
চলো। তো আমরা এখন মাওলিং লং ভিলেজে এসে গেছি। এখানে পার্কিং এরিয়া আর কিছু দোকান আছে, কিছু রেস্টুরেন্টও আছে। আমরা এখন নিচে নেমে যাবো, দেখা যাক ভিতরে কি কি দেখা যেতে পারে। এখানে চার্ট দেওয়া আছে কি কি দেখার মতো জিনিস আছে, কাছ থেকে দেখাই এই জিনিসগুলো। ক্লিনেস্ট ভিলেজ ইন এশিয়া, দেখা যাক। চলো। একটা সুন্দর ট্রি হাউস আছে, এখানে সিঁড়িও করেছে। চলো দেখা যাক উপরে উঠে। এই ট্রি হাউসে আপাতত ওঠা যাবে না, বন্ধ আছে, জানি না কেন, রিজন খুঁজে পেলাম না। দেখে বেশ সুন্দর দেখাচ্ছে, উপরে উঠলে বেশ অ্যাডভেঞ্চারাস একটা ফিল আসতো। যাই হোক, এখানে মাওলিং লজ ভিলেজ দেখতে পেরিয়েছি। ফাঁকা তো। এটা হলো স্কাই ভিউ পয়েন্ট, কিন্তু এখানে মেরামতির কাজ চলছে, তাই উপরে উঠে দেখানো গেল না। এর উপর থেকে বেশ দারুণ দেখাতো এই পুরো মাওলিং লং ভিলেজটাকে। রাস্তায় এগোতে এগোতে হঠাৎ একটা বিচিত্র রঙের শামুক এর দেখা মিলল। দেখতে পাচ্ছেন পাথরের গায়ে 3-4টে শামুক। এছাড়া এখানে জলের মধ্যে কাঁকড়াও দেখা গেল, ব্যাঙও দেখা গেল। এখানে একটা সুন্দর চার্চও আছে, চার্চ অফ দ্য এপিফনি। সত্যি বলতে এই মাওলিং লং ভিলেজের মধ্যে এমন দেখার কিছু তো চোখে পড়লো না। ওই ট্রি হাউস আর ওই স্কাই ওয়াক, ওই দুটো জিনিস যদি চড়া যেত তাহলে না হয় কিছু দেখা যেত। তো এখানে আপাতত একদম শুনশান ফাঁকা রাস্তাঘাট, পরিষ্কার পরিচ্ছন্ন, আর শুধু পাখি আর ঝিঝি পোকার ডাক এগুলোই শুনতে পাচ্ছি। আমরা লাঞ্চ করব এই হোটেলে, দেখা যাক কেমন খাবার হয়। এই হলো চিকেন থালি। না হ্যাঁ, কষা কিন্তু কারিও আছে, মোটামুটি কাজ হয়ে যাবে। তোমাদের মধ্যে এরকম ভাজা দেয়, চিকেন থালি আর ফিশ থালি ওই পাড়ে। তো লাঞ্চ করে আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি ডাউকি নদীর উদ্দেশ্যে, যেখানে বাংলাদেশ বর্ডার আছে। তো চলুন বন্ধুরা, এখানে সুপারি গাছ প্রচুর ভর্তি, আর এখানে বাংলাদেশ বর্ডার বুঝতেই পারছেন, কাঁটা তারের বেড়া। এখানে অনেকটা লম্বা এলাকা নিয়ে শুধু এই কাঁটা তার দিয়েই দেশের এদিক আর ওদিক ভাগ করা হয়েছে। আর এটা হলো বোর হিল ওয়াটারফলস, যেখানে নামার সময় হলো না। দেখতে পাচ্ছেন নদীর তীব্র গতিবেগ। সো ফাইনালি বন্ধুরা আমরা পৌঁছে গেছি ডাউকি নদীতে। কি অসাধারণ দৃশ্য,
সকালে ভাবতে পারিনি যে এখানে আসতে পারবো, কারণ সকালে যা প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। বাট ফাইনালি ভগবান শুনেছে, আমরা এসে গেছি ডাউকি নদীতে বোটিং করতে। এখানে বোট চড়ার জন্য পার বোট 1000 থেকে 1200 টাকা করে এরা চার্জ করে, এবং পার বোটে 3 জন করে মানুষকে নিয়ে এরা ঘুরিয়ে যায়। কিন্তু এখানে দু রকম ডিফারেন্স আছে, যে 1000 টাকায় এরা আধা ঘন্টা চড়ায়, এবং 1200 টাকায় এরা প্রায় 40 থেকে 45 মিনিট চড়ায়। আর মাঝখানে একটা দ্বীপ আছে, সেই দ্বীপে কিছুক্ষণের জন্য ওরা হল্ট নিয়ে তারপরে এখানে নিয়ে আসে। তো আমরা এখন ডাউকি নদীতে নেমে গেছি। ভেবেছিলাম একটু অনেকটা পরিষ্কার জল হবে, এখন একটু অপরিষ্কার জল আছে। ক্রিস্টাল ওয়াটার পেতে গেলে আপনাদেরকে শীতকালে আসতে হবে, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই সময়টায়। তো আমরা বোটে করে বেরিয়ে পড়েছি ডাউকি নদীর উপর থেকে। এই ডাউকি নদী হলো বাংলাদেশ এবং ভারতের মধ্যেকার জলপথে একটা বর্ডার। মেঘালয়ের সবথেকে গুরুত্বপূর্ণ এবং ট্যুরিস্ট স্পটগুলোর মধ্যে একটা অন্যতম হলো এই ডাউকি নদী। আর এই নদীর সবথেকে বিশেষ জিনিস সেটা হলো এর জল। এর জলটাকে বলা হয় ক্রিস্টাল ক্লিয়ার জল। এর জল এতটাই স্বচ্ছ যে আপনি জলের নিচে থাকা রঙিন পাথর, মাছ সমস্ত কিছুই দেখতে পাবেন উপর থেকে। কিন্তু এখন সেটা দেখা যাবে না, সেটা দেখাতে গেলে আপনাকে আসতে হবে শীতকালে। সো আমরা এই দ্বীপটায় পৌঁছে গেছি। ওই সামনে আমাদের বোট রাখা হলো। চারপাশে দেখতে পাচ্ছেন পুরো পাহাড়ে ঘেরা, সবুজে সবুজ ঘেরা এই দ্বীপটা। বেশ অসাধারণ দেখাচ্ছে। জায়গাটা এতটাই অপ্রীতিকর, এতটাই সুন্দর যে যেন কোনো স্বপ্নপুরী। আমার কাছে শব্দ কম পড়ে যাচ্ছে এই জায়গাটার ডিসক্রিপশন দিতে। অসাধারণ। আমরা আবার বোটে উঠছি, হালকা জল ঢুকে গেছে। ওই সামনে ইন্ডিয়ান বর্ডার আর ইন্ডিয়ান ফ্ল্যাগ উড়ছে, আর ঠিক পিছনেই আছে বাংলাদেশের বর্ডার, বাংলাদেশের ফ্ল্যাগ উড়ছে। সামনে একটা দ্বীপও আছে, ওই দ্বীপের ঠিক ওপারে আবার এই নদীটা মিলন হয়েছে। তো ঠিক নদীর ওপারটাই হয়েছে বাংলাদেশ। সো মেঘালয় ব্লগের সেকেন্ড পার্টটা এখানে শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন। এবং মেঘালয় ব্লগের থার্ড পার্টটা খুবই শীঘ্রই নিয়ে আসছি। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, জয় হিন্দ।